রাশিয়া ইউক্রেন যুদ্ধ আবারও নতুন আন্তর্জাতিক উদ্বেগের জন্ম দিয়েছে। ইউক্রেনের নিরাপত্তা সংশ্লিষ্ট একাধিক সূত্রের দাবি, সাম্প্রতিক প্রাণঘাতী ক্ষেপণাস্ত্র হামলায় রাশিয়া সম্ভবত উত্তর কোরিয়ার তৈরি একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। যদি এই তথ্য নিশ্চিত হয়, তাহলে প্রায় এক বছরের মধ্যে ইউক্রেন যুদ্ধের উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ব্যবহারে এটি হবে প্রথম ঘটনা। প্রতিবেদন অনুযায়ী হামলাটি ইউক্রেনের ক্রিভিরি এলাকার কাছে সংঘটিত হয়। একই রাতে রাশিয়া ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে কয়েক ডজন ক্ষেপণাস্ত্র এবং শত শত ড্রোন নিক্ষেপ করে। ইউক্রেনের কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী এসব হামলায় অন্তত কয়েকজন বেসামরিক নাগরিক নিহত হন এবং বহু মানুষ আহত হন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে মিত্র দেশগুলোর দ্রুত সহায়তা প্রয়োজন। তার মতে, উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থাকলে বেসামরিক মানুষের প্রাণহানি অনেকটাই কমানো সম্ভব। বিশ্লেষকদের মতে, রাশিয়ার হাতে যদি আবার উত্তর কোরিয়ার তৈরি ক্ষেপণাস্ত্র পৌঁছে থাকে, তাহলে এটি শুধু যুদ্ধক্ষেত্রের বিষয় নয়, বরং আন্তর্জাতিক নিরাপত্তা ও অস্ত্র সরবরাহ নিয়ে নতুন প্রশ্ন তৈরি করবে। এর আগে বিভিন্ন পশ্চিমা দেশ অভিযোগ করেছিল, উত্তর কোরিয়া রাশিয়াকে ক্ষেপণাস্ত্র, গোলাবারুদ এবং অন্যান্য সামরিক সরঞ্জাম সরবরাহ করেছে। মস্কো ও পিংইয়ং এসব অভিযোগ অস্বীকার করে আসলেও সাম্প্রতিক ঘটনাগুলো সেই বিতর্ককে আবারও সামনে নিয়ে এসেছে। এদিকে একই সময়ে ইউক্রেন জুড়ে আরও বড় আকারের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার খবর পাওয়া গেছে। ইউক্রেনের বিমান বাহিনীর তথ্য অনুযায়ী রাশিয়া ৭০টি বেশি ক্ষেপণাস্ত্র এবং প্রায় ২৮০টি ড্রোন ব্যবহার করে একাধিক শহরে হামলা চালায়। যদিও অনেক ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিহত করা সম্ভব হয়েছে, তবুও বেশ কয়েকটি লক্ষ্যবস্তুতে আঘাত আনে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে, যুদ্ধের চতুর্থ বছরেরও বেশি সময় পার হওয়ার পরও সংঘাতের তীব্রতা কমানোর কোনো লক্ষণ দেখা যাচ্ছে না, বরং নতুন অস্ত্র, নতুন জোট এবং দীর্ঘ পাল্লার হামলার কারণে যুদ্ধ আরও জটিল রূপ নিচ্ছে। সব মিলিয়ে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ব্যবহারের এই অভিযোগ সত্য প্রমাণিত হলে তা ইউক্রেনের যুদ্ধের গতিপথের গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। একই সঙ্গে এটি আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, অস্ত্র নিয়ন্ত্রণ এবং আঞ্চলিক নিরাপত্তা নিয়ে নতুন করে কূটনৈতিক আলোচনার জন্ম দিতে পারে। এখন বিশ্বের নজর তদন্তের ফলাফল এবং সংশ্লিষ্ট দেশগুলোর পরবর্তী পদক্ষেপের দিকে। মধ্যপ্রাচ্যে গত কয়েক মাসে যা ঘটেছে, সেটিকে অনেক বিশ্লেষক এই অঞ্চলে সাম্প্রতিক সময়ে সবচেয়ে বিপজ্জনক সামরিক সংকটগুলোর একটি বলেছেন। ইরান ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা এবং আন্তর্জাতিক কূটনৈতিক তৎপরতা, সব মিলিয়ে পুরো বিশ্ব এখন এই সংঘাতের দিকে নজর রাখছে। কিন্তু প্রশ্ন হলো, কিভাবে এত দ্রুত পরিস্থিতি যুদ্ধের দিকে গড়ালো? ঘটনা শুরু হয় যখন ইরানের বিরুদ্ধে একের পর এক সামরিক অভিযান ও নিষেধাজ্ঞা নিয়ে উত্তেজনা বাড়তে থাকে। এর জবাবে তেহরান জানায়, তারা নিজেদের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে। একই সময়ে পারস্য উপসাগরে মার্কিন যুদ্ধজাহাজ, বিমান বাহিনী, রণতরী এবং অতিরিক্ত যুদ্ধবিমান মোতায়েন করা হয়। ফলে গোটা অঞ্চলে যুদ্ধের আশঙ্কা দ্রুত বেড়ে যায়। এরপর সংঘাত নতুন মাত্রা পায় হরমুজ প্রণালীকে ঘিরে। বিশ্বের সমুদ্রপথে প্রবাহিত তেলের একটি বড় অংশ এই পথ দিয়ে যায়। ইরান সতর্ক করে জানায়, তাদের উপর সামরিক চাপ বাড়াতে থাকলে এই গুরুত্বপূর্ণ নৌপথের নিরাপত্তাও ঝুঁকির মুখে পড়তে পারে। এর প্রভাব পড়তে শুরু করে আন্তর্জাতিক জ্বালানি বাজারেও। তেলের দাম উঠানামা শুরু করে এবং বিশ্ববাজারে অনিশ্চয়তাও তৈরি হয়। এর কিছুদিন পর যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে অভিযান চালায়। মার্কিন পক্ষের দাবি ছিল, এসব হামলার উদ্দেশ্য ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা দুর্বল করা। অন্যদিকে ইরান অভিযোগ করে, এটি তাদের সার্বভৌমত্বের উপর সরাসরি আঘাত এবং এর জবাব দেওয়া হবে। এরপরেই শুরু হয় পাল্টাপাল্টি হামলার ধারা। ইরান দাবি করে, তারা মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটি এবং গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। একই সময়ে হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচল নিরাপত্তা ঝুঁকিতে পড়ে। যুদ্ধ যখন আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা তৈরি করে, তখন বিভিন্ন দেশ মধ্যস্থতার উদ্যোগ নেয়। কাতার, ওমান এবং অন্যান্য আঞ্চলিক পক্ষের মাধ্যমে আলোচনা শুরু হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও একাধিকবার জানান, কূটনৈতিক সমাধানের সুযোগ এখনও রয়েছে। অন্যদিকে ইরানও জানায়, সম্মানজনক শর্তে আলোচনা হলে তারা তা বিবেচনা করতে পারে।
একই পর্যায়ে কয়েকদিনের জন্য সামরিক অভিযান অনেকটাই কমে আসে। বিশ্বজুড়ে ধারণা তৈরি হয়েছিল হয়তো যুদ্ধবিরতির পথ তৈরি হচ্ছে, কিন্তু সেই আশাও দীর্ঘস্থায়ী হয়নি। পরবর্তীতে জর্ডানে মার্কিন বাহিনীকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ উঠে। যুক্তরাষ্ট্র জানায় এই ঘটনার জবাবে তারা ইরানের সামরিক স্থাপনা লক্ষ্য করে আবারও বড় আকারের বিমান হামলা চালিয়েছে। সেন্টকমের ভাষ্য অনুযায়ী ড্রোন ঘাঁটি, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র, সামরিক কমান্ডো পোস্ট এবং উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থা সহ একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে। অন্যদিকে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম দাবি করে এসব হামলায় বেসামরিক হতাহতের ঘটনাও ঘটেছে, যদিও উভয় পক্ষের অনেক দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। মধ্যপ্রাচ্যে আবারও যুদ্ধের উত্তাপ বেড়েছে। কয়েকদিনের তুলনামূলক শান্ত পরিস্থিতির পর যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে নতুন করে বড় আকারে সামরিক অভিযান চালিয়েছে। মার্কিন সামরিক বাহিনীর দাবি, জর্ডানে অবস্থানরত মার্কিন সেনাদের লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টার জবাব হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ডো বা সেন্টকম জানিয়েছে তারা ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্প IRGCর সঙ্গে সংশ্লিষ্ট একাধিক স্থাপনার হামলা চালিয়েছে। এসব লক্ষ্যবস্তুর মধ্যে ছিল ক্ষেপণাস্ত্র ও ড্রোন ঘাঁটি, সামরিক কমান্ডো সেন্টার, উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থা এবং সামুদ্রিক সামরিক অবকাঠামো। মার্কিন পক্ষের দাবি, এই হামলার উদ্দেশ্য ছিল ভবিষ্যতে ইরান হামলার সক্ষমতা দুর্বল করা। অন্যদিকে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে দক্ষিণাঞ্চলের কেশম দ্বীপ, আবাদান সহ কয়েকটি এলাকায় বিস্ফোরণ হয়েছে। তাদের দাবি, একটি আবাসিক বাড়িতে হামলায় একই পরিবারের 3 জন নিহত হয়েছেন, যার মধ্যে 2 বছরের একটি শিশুও রয়েছে। তবে এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এই হামলার আগে ইরান দাবি করেছিল তারা জর্ডানে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটির দিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। তবে মার্কিন সামরিক বাহিনীর ভাষ্য অনুযায়ী সব ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে প্রতিহত করা হয়েছে এবং কোনো মার্কিন সেনা হতাহত হয়নি। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সেনাদের উপর হামলার জবাব দিতেই এই সামরিক পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি আরও ইঙ্গিত দিয়েছেন ভবিষ্যতে মার্কিন বাহিনীর ওপর নতুন হামলা হলে আরও কঠোর প্রতিক্রিয়া আসতে পারে। একই সময়ে ওয়াশিংটন বলেছে কূটনৈতিক পথ পুরোপুরি বন্ধ হয়নি, তবে নিরাপত্তা নিশ্চিত করাই এখন তাদের অগ্রাধিকার। সংঘাতের প্রভাব এখন শুধু ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যেই সীমাবদ্ধ নেই। ইরাকে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর ওপরও যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের যৌথ হামলার খবর এসেছে। ইরাকি কর্মকর্তারা এসব হামলা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং আঞ্চলিক পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। বিশ্লেষকদের মতে মধ্যপ্রাচ্যের এই সংঘাত এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে সামরিক পদক্ষেপের পাশাপাশি জ্বালানির নিরাপত্তা এবং আন্তর্জাতিক বাণিজ্য ঝুঁকির মুখে পড়তে পারে। বিশেষ করে হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা বাড়লে বৈশ্বিক তেল সরবরাহ ও জ্বালানি বাজারের বড় ধরনের অস্থিরতা দেখা দিতে পারে। সব মিলিয়ে পরিস্থিতি দ্রুত পরিবর্তন হচ্ছে। একদিকে চলছে পাল্টাপাল্টি সামরিক হামলা, অন্যদিকে আন্তর্জাতিক মহল কূটনৈতিক সমাধানের আহ্বান জানাচ্ছে। এখন বিশ্বজুড়ে নজর এই সংঘাত কি আরও বিস্তৃত হবে নাকি আলোচনার মাধ্যমে নতুন করে উত্তেজনা কমানোর পথ তৈরি হবে। জীবনে এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন যে কোনো দিন আফসোস করেনি। চাকরি হারানোর পর, পরীক্ষায় ব্যর্থ হওয়ার পর, ব্যবসায় লোকসান হলে কিংবা প্রিয় কাউকে হারানোর পর আমরা প্রায়ই বলি, যদি আমি সেদিন এমনটা না করতাম, যদি আরেকটু আগে পৌঁছাতাম, যদি ওই সিদ্ধান্তটা না নিতাম। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন ইসলামে এ ধরনের যদি নিয়ে কি বলা হয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নির্দেশনা দিয়েছেন। সহিহ মুসলিমের একটি হাদিসে তিনি বলেন, শক্তিশালী মুমিন আল্লাহর কাছে দুর্বল মুমিনের চেয়েও প্রিয় অধিক। তবে উভয়ের মধ্যেই কল্যাণ রয়েছে। তোমার উপকারে আসে এমন বিষয়ে আগ্রহী হও, আল্লাহর সাহায্য চাও এবং দুর্বল হয়ে পড়ো না। আর যদি কোনো বিপদ আসে তাহলে বলো না, যদি আমি এমন করতাম তাহলে এমন হতো। বরং বলো, আল্লাহ যা নির্ধারণ করেছেন তাই হয়েছে, কারণ যদি শয়তানের কাজের দরজা খুলে দেয়। এই হাদিসের শিক্ষা অত্যন্ত গভীর। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি শব্দটিকে সম্পূর্ণ নিষিদ্ধ করেননি। তিনি নিষেধ করেছেন সেই যদিকে, যা মানুষকে অতীতের অনুশোচনায় ডুবিয়ে দেয়, তকদির নিয়ে সন্দেহ সৃষ্টি করে এবং আল্লাহর সিদ্ধান্তের প্রতি অসন্তুষ্ট করে তোলে। কারণ যা ঘটেছে
তা ফিরিয়ে আনা সম্ভব নয়। কিন্তু মানুষ যখন বারবার অতীতের কথা ভেবে নিজেকে দোষ দিতে থাকে, তখন হতাশা, বিষণ্ণতা এবং নিরাশা তার হৃদয়কে গ্রাস করে। আর ঠিক এই দুর্বল মুহূর্তেই শয়তান মানুষের মনে ফিসফিস করতে শুরু করে, সব শেষ, তোমার আর কিচ্ছু হবে না, আল্লাহ তোমাকে সাহায্য করেনি। পবিত্র কোরআনেও এমন মানসিকতার ব্যাপারে সতর্ক করা হয়েছে। সূরা আল ইমরানের 156 নম্বর আয়াতে আল্লাহ বলেন, যারা বলে তারা যদি আমাদের কাছে থাকতো তাহলে মারা যেত না, এ ধরনের কথা মানুষের অন্তরে শুধু আক্ষেপই বাড়িয়ে দেয়। আল্লাহ আরও স্মরণ করিয়ে দেন, যখন নির্ধারিত সময় এসে যায় তখন তা এক মুহূর্তের জন্য পিছিয়ে যায় না। অর্থাৎ মানুষের জীবন, মৃত্যু, রিজিক এবং ভাগ্য এই সবই আল্লাহর জ্ঞানের মধ্যে নির্ধারিত। তাহলে কি যদি শব্দটি সবসময় বলা হারাম? না, ইসলাম এ বিষয়ে ভারসাম্যপূর্ণ শিক্ষা দেয়। যদি কোনো মানুষ ভবিষ্যতের পরিকল্পনা করে বলে, যদি বৃষ্টি হয় তাহলে আমরা অন্য ব্যবস্থা নেব, অথবা যদি কোনো সুযোগ পাই তাহলে আরও বেশি দান করব, তাহলে এতে কোনো সমস্যা নেই। আবার নিজের ভুল থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে আরও ভালো সিদ্ধান্ত নেওয়ার জন্য যদি ব্যবহার করা বৈধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও অনেক সময় উত্তম পরামর্শ দেওয়ার জন্য যদি শব্দ ব্যবহার করেছেন। অর্থাৎ নিষিদ্ধ হলো সেই যদি যা হতাশার সৃষ্টি করে বা তকদিরের উপর আপত্তিকর ইঙ্গিত দেয়। একজন মুমিনের জীবন তাই অতীতের আফসোসে আটকে থাকে না। সে নিজের ভুল থেকে শিক্ষা নেয়, আল্লাহর কাছে তওবা করে এবং নতুন উদ্যমে সামনে এগিয়ে যায়। মনে রাখতে হবে, অতীত পরিবর্তন করার ক্ষমতা আমাদের নেই, কিন্তু বর্তমানকে সঠিকভাবে কাজে লাগিয়ে ভবিষ্যৎ গড়ার সুযোগ এখনও আমাদের হাতে আছে। তাই জীবনে কোনো বিপদ বা ব্যর্থতা এলে যদি শব্দে নিজেকে বন্দী না করে বলুন, আল্লাহ যা নির্ধারণ করেছেন এবং যা ইচ্ছা করেছেন তাই হয়েছে। এই বিশ্বাসই একজন মুমিনকে হতাশা থেকে বাঁচায়, শয়তানের কুমন্ত্রণা থেকে রক্ষা করে এবং আল্লাহর প্রতি পূর্ণ আস্থা নিয়ে সামনে এগিয়ে যাওয়ার শক্তি দেয়। বাংলাদেশের ফুটবলে বইছে পরিবর্তনের হাওয়া। মাঠের পারফরমেন্সে এসেছে আত্মবিশ্বাস। ফুটবলাররাও এখন জয়ের স্বাদ দিতে শিখেছেন। হামজা চৌধুরী, সমিত সৌম্যদের মতো প্রবাসী ফুটবলারদের আগমনে বেড়েছে দলের শক্তি ও সমর্থকদের প্রত্যাশা। তবে এতটুকুতেই সন্তুষ্ট থাকতে চান না বাংলাদেশের হেড কোচ থমাস ডুলি। শুধু কয়েকজন অরিজিন ফুটবলারকে দলে এনে সাময়িক সাফল্য নয়, বাংলাদেশের ফুটবল দর্শনটাই বদলে দিতে চান তিনি। পরিবর্তন আনতে চান মাঠের খেলার ধরন ও ফুটবলারদের মানসিকতায়। ডুলির পরিকল্পনা পরিষ্কার, স্পেনের মতো বলের দখল রেখে ছোট ছোট পাসের ম্যাচ নিয়ন্ত্রণ করবে বাংলাদেশ। আর্জেন্টিনার মতো প্রতিটি ফুটবলারে একে অন্যের জন্য লড়বে, আর শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে ফ্রান্সের মতো দ্রুতগতির কাউন্টার অ্যাটাকে আঘাত হানবে লাল সবুজের দল। বাংলাদেশের কোচের ভাষায়, আমি চাই না আমাদের খেলোয়াড়রা শুধু ফুটবলের পেছনে দৌড়াক, আমি চাই আমরা ফুটবল খেলি, স্পেনের মতো বলের দখল রাখবো, আর্জেন্টিনার মতো একে অন্যের জন্য লড়বো এবং শক্তিশালী দলের বিপক্ষে ফ্রান্সের মতো দ্রুত কাউন্টার অ্যাটাক করব। এটাই আমাদের রোড ম্যাপ। তবে আবেগের পাশাপাশি বাস্তবতাও ভালোভাবেই বোঝেন ডুলি। আগামী বিশ্বকাপে বাংলাদেশ খেলবে এমন অবাস্তব প্রতিশ্রুতি দিতে চান না তিনি, বরং 10, 15 কিংবা 20 বছর পর হলেও বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশকে দেখতে চান এই কোচ। আর সেই স্বপ্ন বাস্তবায়ন করতে হলে এখন থেকে গড়ে তুলতে হবে মানসম্পন্ন তরুণ ফুটবলার। দেশের একাডেমিক ও বয়সভিত্তিক ফুটবলের কাঠামো শক্তিশালী করার পাশাপাশি বিদেশে বেড়ে ওঠার যোগ্য বাংলাদেশি ফুটবলারদেরও জাতীয় দলের সঙ্গে যুক্ত করতে হবে। একই সঙ্গে ধারাবাহিক পারফরম্যান্সের মাধ্যমে উন্নতি করতে হবে ফিফা র্যাঙ্কিংয়ে। ডুলি বলেন, হয়তো আগামী বিশ্বকাপে নয়, হয়তো 10, 15 কিংবা 20 বছর পর, কিন্তু বিশ্বকাপে খেলা সম্ভব। এজন্য আমাদের সঠিক পথে এগোতে হবে, ভালো তরুণ ফুটবলার তৈরি করতে হবে এবং ফিফা র্যাঙ্কিং এ উন্নতি করতে হবে। নিজের পরিকল্পনায় সমর্থকদের গুরুত্বপূর্ণ অংশ মনে করেন বাংলাদেশের কোচ। তার চোখে গ্যালারিতে থাকা দর্শকরাই দলের দ্বাদশ খেলোয়াড়। আপনারাই আমাদের দ্বাদশ খেলোয়াড়, আমি আপনাদের স্টেডিয়ামে দেখতে চাই। সেপ্টেম্বর ও অক্টোবরে আন্তর্জাতিক সূচি থেকেই নতুন পরিকল্পনা বাস্তবায়ন শুরু করতে চায় বাংলাদেশ। সাফ চ্যাম্পিয়নশিপের আগে কয়েকটি প্রীতি ম্যাচের দলকে পরীক্ষা করার সুযোগ পাবেন ডুলি। তবে তার সবচেয়ে বড় পরীক্ষা হবে সাফের মঞ্চে। ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের বর্তমান অবস্থান 181, তাই বিশ্বকাপের পথ এখনো অনেক দীর্ঘ।
কিন্তু থমাস ডুলির বিশ্বাস, সঠিক পরিকল্পনা, ধৈর্য, ধারাবাহিক উন্নতি এবং কোটি সমর্থকদের ভালোবাসা থাকলেও অসম্ভব একদিন সম্ভব হবে। হয়তো সেই দিনটি খুব কাছে নয়, তবে লক্ষ্য ঠিক রেখে এগোতে পারলে একদিন বিশ্বকাপের মঞ্চে আর্জেন্টিনা, ব্রাজিল কিংবা ফ্রান্সের পতাকার পাশে উঠবে বাংলাদেশের লাল সবুজ পতাকাও। বিশ্বকাপের উত্তেজনা শেষ হলেও ফুটবল প্রেমিকদের অপেক্ষা ছিল আরেকটি মহারণের জন্য। ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন এবং কোপা আমেরিকার চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বহুল প্রতীক্ষিত ফাইনালিসিমা। কিন্তু এখন সেই ম্যাচ আয়োজন নিয়েই তৈরি হয়েছে বড় অনিশ্চয়তা। আন্তর্জাতিক ক্রীড়া সংবাদ মাধ্যমগুলো তথ্য অনুযায়ী স্পেন এবং আর্জেন্টিনার মধ্যকার এই হাই ভোল্টেজ ম্যাচ নির্ধারিত সময় আয়োজনের পথে একাধিক বাধা দেখা দিয়েছে। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে দুই দলের ব্যস্ত আন্তর্জাতিক সূচি এবং উপযুক্ত ভেন্যু ও সময় নির্ধারণ। ফাইনালিসিমা হলো ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বিজয়ী এবং কোপা আমেরিকার চ্যাম্পিয়নের মধ্যকার মর্যাদাপূর্ণ আন্তঃমহাদেশীয় ম্যাচ। 2022 সালে আর্জেন্টিনা ইতালিকে হারিয়ে শিরোপা জিতেছিল। এবার সম্ভাব্য ম্যাচটি হতো ইউরো 2024 চ্যাম্পিয়ন স্পেন এবং কোপা আমেরিকা 2024 চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মধ্যে। কিন্তু 2026 বিশ্বকাপের পর এই দুই দলের খেলোয়াড়দের বিশ্রাম, ক্লাব মৌসুমের পরিস্থিতি এবং আন্তর্জাতিক ম্যাচ সূচির কারণে ক্যালেন্ডারে উপযুক্ত সময় বের করা কঠিন হয়ে পড়েছে। এই কারণেই ম্যাচটি 2026 সালের মধ্যেই আয়োজন করা যাবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। প্রতিবেদনগুলোতে আরো বলা হয়েছে ম্যাচের ভেন্যু নিয়েও ঐক্যমত্য তৈরি করা সহজ হচ্ছে না। নিরপেক্ষ ভেন্যু নির্বাচন, আয়োজক সংস্থাগুলোর সমন্বয় এবং বাণিজ্যিক বিষয়গুলো নিয়েও আলোচনা রয়েছে। ফলে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হয়নি। বিশ্লেষকদের মতে এই ম্যাচটি শুধু একটি ট্রফির লড়াই নয়, এটি হতে পারে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং নতুন বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনের মধ্যকার একটি ঐতিহাসিক দ্বৈরথ। একই সঙ্গে এটি হতে পারে লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের অন্যতম আলোচিত ম্যাচগুলোর একটি, যদি তিনি জাতীয় দলে খেলা চালিয়ে যান তবে। অন্যদিকে স্পেনের তরুণ তারকা লামিন ইয়ামালকে ঘিরেও দর্শকদের আগ্রহ তুঙ্গে। তাই মেসি বনাম ইয়ামাল এই সম্ভাব্য লড়াই নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা চলছে। ফুটবল বিশেষজ্ঞদের মতে এত বড় একটি ম্যাচ তাড়াহুড়ো করে আয়োজনের পরিবর্তে এমন সময় আয়োজন করা উচিত যখন দুই দলই পূর্ণ শক্তিতে মাঠে নামতে পারবে এবং বিশ্বের কোটি কোটি দর্শক নির্বিঘ্নে ম্যাচটি উপভোগ করতে পারবেন। এখন ফুটবল প্রেমিকদের অপেক্ষা শুধু একটি ঘোষণা, স্পেন এবং আর্জেন্টিনার এই বহুল প্রতীক্ষিত ফাইনালিসিমা কি নতুন তারিখ পাবে নাকি আপাতত স্থগিতই থাকবে। সেই উত্তর দেবে আগামী দিনের কূটনৈতিক এবং সাংগঠনিক আলোচনা। সব মিলিয়ে মাঠের লড়াইয়ের আগেই প্রশাসনিক ও সূচিগত জটিলতাই এখন সবচেয়ে বড় প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে স্পেন আর্জেন্টিনা ফাইনালিসিমার কারণে। তবে ফুটবল প্রেমীদের আশা সব বাধা কাটিয়ে একদিন না একদিন এই মহারণ অবশ্যই মাঠে গড়াবে।